1916 সালে রবীন্দ্রনাথ জাপান যাত্রা করেন। 10ই জুন তিনি জাপানের নৃত্য দেখেন এবং এই নৃত্যের অভিজ্ঞতা জাপান যাত্রী পত্রে লেখেন। একদিন জাপানি নাচ দেখে এলো, মনে হলো এ যেন দেহভঙ্গির সঙ্গীত। এই সঙ্গীত আমাদের দেশের বীণার আলাপ, অর্থাৎ পদে পদে মিল, ভঙ্গি বৈচিত্র্যের পরস্পরের মাঝখানে কোনো ফাঁক নেই কিংবা কোথাও জোরের চিহ্ন দেখা যায় না। সমস্ত দেহ পুষ্পিত লতার মতো একসঙ্গে দুলতে দুলতে সৌন্দর্যের পুষ্প বৃষ্টি করছে। এটা জাপানের গেশা নৃত্য, যেটা উনি দেখেছিলেন। সালে জোড়াসাঁকোয় একবার বর্মার নৃত্য প্রদর্শন হয়েছিল। সে সময় আনন্দবাজার পত্রিকা রবীন্দ্রনাথের একটি ইন্টারভিউ নেয়, সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে উনি গাইশা নৃত্য দেখেছিলেন জাপানে। যদিও জাপান যাত্রীর পত্রে এই নামের উল্লেখটি নেই, কিন্তু এই উল্লেখ আমরা তার সেই সাক্ষাৎকারে পাই, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। যাই হোক, রবীন্দ্রনাথ জাপান যাত্রীর পত্রে পশ্চিমের ও পূর্বের নৃত্যকলার একটি পার্থক্যের বিবরণ দিয়েছেন। খাঁটি ইউরোপীয় নাচ অর্ধনারীশ্বরের মতো, আধখানা ব্যায়াম আধখানা নাচ। তার মধ্যে লম্ফ জম্ফ, ঘুরপাক, আকাশকে লক্ষ্য করে লাথি ছোঁড়াছুড়ি আছে। জাপানি নাচ একেবারে পরিপূর্ণ নাচ। তাঁর সজ্জার মধ্যেও লেশমাত্র উলঙ্গতা নেই। অন্য দেশের নাচে দেহের সৌন্দর্য লীলার সঙ্গে দেহের লালসা মিশ্রিত। এখানে নাচের কোনো ভঙ্গির মধ্যে লালসার ইশারা মাত্র দেখা গেল না। আমার কাছে তার প্রধান কারণ এই বোধহয় যে সৌন্দর্য প্রিয়তা জাপানির মনে এমন সত্য যে তার মধ্যে কোনো রকম মিশল তাদের দরকার হয় না এবং সহ্যও হয় না। 1919 সালে রবীন্দ্রনাথ মাছিমপুরের মণিপুরী গ্রামে রাখাল রাস দেখেছিলেন। মণিপুরী নৃত্যের সঙ্গে রবীন্দ্রনাথের 1899 সালের আগরতলার বসন্তোৎসব ও কবি সম্মেলনে পরিচয় ঘটে। এ কথা আগেই বলা হয়েছে, কিন্তু এবারের মণিপুরী নৃত্য দর্শন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করল, কারণ তিনি মনস্থ করলেন শান্তিনিকেতনে মণিপুরী নৃত্যের চর্চা প্রবর্তন করবেন। সেই মতো শ্রী বীরেন্দ্র কিশোর মানিককে সাহায্যে নিয়ে এলেন মণিপুরী নৃত্য শিক্ষক শ্রী বুদ্ধিমন্ত শিক্ষককে।